হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 3 লেসন 1 এর উপরে যে প্যাসেজটি রয়েছে বেঙ্গল স্পেস। এখানে কবিতাও আছে, তবে বেহুলা লক্ষিন্দরের যে কাহিনীটি রয়েছে সেটা গত পর্বে শিখেছি। আর আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব এই প্যাসেজের আন্ডারে যে মাল্টিপল চয়েস কোশ্চেন হয় সেগুলো। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি। আমরা চলে যাচ্ছি মাল্টিপল চয়েস কোশ্চেনে। বেহুলা লক্ষিন্দরের যে প্যাসেজ রয়েছে সেটার উপরে বেশ কিছু ইম্পর্ট্যান্ট মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা আজকে করতে যাচ্ছি। তাহলে শুরু করি। কোশ্চেন নাম্বার 1, নাম্বার এ, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লিজেন্ডারি মেনশনড ইন দ্য প্যাসেজ ইজ নট ড্যাশ। অর্থাৎ এই প্যাসেজে উল্লেখ করা লিজেন্ডারি যে শব্দটি সেটার সিনোনিম নয় কোনটি। আমরা প্রথমে বুঝে নেই লিজেন্ডারি মানে কি। লিজেন্ডারি মানে হচ্ছে কিংবদন্তি, অর্থাৎ লোকমুখে যেগুলো দীর্ঘদিন যাবৎ চলে আসছে। তাহলে এটার সিনোনিম হবে কোনটি এরকম কিন্তু চাই নাই, সিনোনিম নয় কোনটি সেটা চেয়েছে। তার মানে 4টি উত্তরের মধ্যে 3টি থাকবে সিনোনিম আর একটি সিনোনিম থাকবে না। যেটি সিনোনিম না সেটি হবে সঠিক উত্তর। তাহলে দেখি লিজেন্ডারি মানে কি। মিথিক্যাল, হ্যাঁ মিথিক্যাল আর লিজেন্ডারি অর্থ হচ্ছে লোককথা, কিংবদন্তি এরকম অর্থ বোঝায়। তার মানে এটা সিনোনিম হয়ে গেল, এটা হবে না। মিথোলজিক্যাল, এটাও লিজেন্ডারি সিনোনিম, এটাও হবে না। ফেবুলাস, এটাও লিজেন্ডারি সিনোনিম, অর্থাৎ কিংবদন্তি, লোকমুখে যেসব কল্পকাহিনী চলে এসেছে সেগুলো। তার মানে এই তিনটেই হচ্ছে সিনোনিম। আর ফ্যাকচুয়াল, ফ্যাক্ট থেকে এসেছে ফ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল হচ্ছে বাস্তবসম্মত কোনো কাহিনী। তাহলে লিজেন্ডারির সিনোনিম নয় হচ্ছে ফ্যাকচুয়াল, এটি হবে তাহলে সঠিক উত্তর। নাম্বার বি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মনসামঙ্গল ইজ ড্যাশ। এই প্যাসেজ অনুসারে মনসামঙ্গল কি। আমরা একটু প্যাসেজ দেখে আসি আসলে মনসামঙ্গল কি। এখানে বলা হয়েছে মনসামঙ্গলের পাশে বলা আছে আ মেডিভাল এপিক, মধ্যযুগীয় মহাকাব্য। তাহলে মনসামঙ্গল হচ্ছে মধ্যযুগীয় মহাকাব্য। আমরা আবার কোশ্চেনে ফেরত যাই, আমরা দেখি তাহলে মনসামঙ্গল কি। অ্যান এপিক, হ্যাঁ এটা ঠিক আছে, 1 নম্বর উত্তরটি। তারপরে 2 নম্বরে কি আছে, আ হিরোইন, নায়িকা, এটা তো হবেই না। আ ফোক টেল, কোনো ফোক টেল না, এটাও হবে না। তারপরে কি আছে, আ মিথিক্যাল ক্যারেক্টার, মিথিক্যাল ক্যারেক্টার কাছাকাছি কোনো উত্তর, কিন্তু মিথিক্যাল ক্যারেক্টারের কথা এটা বলে নাই, বরং মনসামঙ্গল হচ্ছে একটা মহাকাব্য সেটার কথা বলেছে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অ্যান এপিক, এই 1 নম্বরটি হবে সঠিক উত্তর। নাম্বার সি, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইমপ্রেগনেবল হার্ডলি সিগনিফাইজ। ইমপ্রেগনেবল যে শব্দটি সেটা দ্বারা কদাচিৎ সিগনিফাই করে, অর্থাৎ কদাচিৎ বুঝায় কোন ধরনের অ্যান্টোনিমকে। তার মানে কি যে ইমপ্রেগনেবল এই শব্দটির অ্যান্টোনিম বুঝায় না কোনটি সেটাকে চেয়েছে। ইমপ্রেগনেবল মানে কি, ইমপ্রেগনেবল হচ্ছে দুর্ভেদ্য, অর্থাৎ যেখানে ভেদ করে ঢোকা যায় না। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে, যেখানে সহজেই ঢোকা যায় অথবা যেটা খুব ঝুঁকিপূর্ণ এরকম কোনো কিছু। তাহলে দেখি, কনকয়ারেবল, ইমপ্রেগনেবল হচ্ছে দুর্ভেদ্য, অর্থাৎ যা ভেদ করা যায় না বা ঢোকা যায় না। আর কনকয়ারেবল হচ্ছে যেটা জয় করার মতো। এটা অ্যান্টোনিম হয়ে গেল ইমপ্রেগনেবলের, এটা হবে না। ইনভিনসিবল, ইনভিনসিবল হচ্ছে ইনভার্নারেবল, অর্থাৎ অনেকটা দুর্ভেদ্য অথবা যেটা ঝুঁকিপূর্ণ নয় এরকম। তার মানে ইমপ্রেগনেবলের সিনোনিম অনেকটা হচ্ছে ইনভিনসিবল। হ্যাঁ অ্যান্টোনিম চাই নাই, সিনোনিমই চেয়েছে, তাহলে এটাই সঠিক উত্তর। তারপর বাকিগুলো দেখে আসি। ভার্নারেবল, ভার্নারেবল হচ্ছে ঝুঁকিপূর্ণ, তার মানে হচ্ছে ইমপ্রেগনেবলের এটা অ্যান্টোনিম, এটা হবে না কারণ অ্যান্টোনিম চাইনি। তারপরে পেনিট্রেবল, পেনিট্রেট থেকে এসেছে পেনিট্রেবল, পেনিট্রেট মানে কোনো কিছুতে প্রবেশ করা, পেনিট্রেবল হচ্ছে প্রবেশযোগ্য, এটা ইমপ্রেগনেবলের অ্যান্টোনিম হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে ইমপ্রেগনেবলের অ্যান্টোনিম আছে কনকয়ারেবল, তারপরে ভার্নারেবল এবং পেনিট্রেবল, এইগুলো হচ্ছে ইমপ্রেগনেবলের অ্যান্টোনিম। আর অ্যান্টোনিম কিন্তু চায় নাই, চেয়েছে অ্যান্টোনিম নয় কোনটি। তার মানে ইমপ্রেগনেবলের অ্যান্টোনিম নয় ইনভিনসিবল, এটি হচ্ছে সঠিক উত্তর। নাম্বার ডি, বেহুলা grew up to be a beautiful and intelligent woman and was married to dash। বেহুলা সুন্দর এবং বুদ্ধিমতী একজন মহিলা হিসেবে গড়ে উঠল এবং ড্যাশের সাথে বিয়ে হলো। কার সাথে বিয়ে হলো আমরা প্যাসেজ থেকে একটু দেখে আসি। দ্য ইয়ংগেস্ট সান অফ চাঁদ সওদাগর অফ চম্পাকনগর,
হ্যাঁ, লক্ষিন্দার, যে লক্ষিন্দার যে ছিলেন চাঁদ সওদাগরের ছোট সন্তান, তার সাথে এই বেহুলার বিয়ে হলো। তাহলে আমরা আবার কোশ্চেনে ফেরত যাই। সেভেন্স রিলেটিভস, না এটার কথা বলেনি। ইয়াং ম্যান অফ হার নেইবারহুড, তার প্রতিবেশীদের একজন ইয়াং ম্যান, না এই কথাও বলেনি। দ্য এল্ডেস্ট সান অফ চাঁদ সওদাগর, সবচেয়ে বড় ছেলে, এর কথা বলেনি, সবচেয়ে ছোট ছেলের কথা বলা হয়েছে। এইখানে 4 নম্বরের উত্তরটি সঠিক আছে, দ্য ইয়ংগেস্ট সান অফ চাঁদ সওদাগর, এটি হচ্ছে সঠিক উত্তর। এই চাঁদ সওদাগরের ছোট ছেলের সাথেই এই বেহুলার বিয়ে হয়েছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর একটি। নাম্বার ই, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড টেম্পটেশন ইজ নট ড্যাশ, টেম্পটেশন শব্দটি সিনোনিম নয় কোনটি? টেম্পটেশন হচ্ছে লোভ বা লালসা। এন্টাইসমেন্ট, এটা হলো টেম্পটেশনের সিনোনিম। ইনডিউসমেন্ট, এটাও কাউকে প্রলুব্ধ করা, লোভে ফেলানো, এটাও টেম্পটেশনের সিনোনিম হয়ে গেল। সিনোনিম কিন্তু চাওয়া হয়নি, সুতরাং এটাও সঠিক উত্তর হবে না। ডিটারেন্ট, ডিটারেন্ট হচ্ছে বাধা দেয়া, ঠেকানো, ঠেকিয়ে দেয়া, এরকম, যেটা টেম্পটেশনের অনেকটা বিপরীত বা এরকম, অর্থাৎ টেম্পটেশনের সিনোনিম কিন্তু এই ডিটারেন্ট নয়। তাহলে এটাই সঠিক উত্তর। আর কোক্সিং, কোক্স থেকে এসেছে কোক্সিং, কাউকে ফুসলানো অথবা ফাঁদে ফেলানো, এরকম, যেটা টেম্পটেশনের সিনোনিম। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ডিটারেন্ট। আমরা একটু এগিয়ে যাই, দেখো আমরা এক্সট্রা কিছু প্রশ্ন এখন সমাধান করব। নাম্বার এফ, দ্য ফ্রেজ হ্যাজার্ডাস জার্নি মেনশনড ইন দ্য প্যাসেজ ইমপ্লাইজ ড্যাশ, প্যাসেজে উল্লেখ করা হ্যাজার্ডাস জার্নি বলতে আসলে কি বোঝাচ্ছে? আমরা দেখি হ্যাজার্ডাস জার্নি বলতে কি বোঝাচ্ছে। জার্নি ইনভলভিং এ লং ওয়ে, বিশাল লম্বা পথের একটা জার্নি, না এটার কথা বলেনি। জার্নি ফুল অফ হাই রিস্ক, হ্যাঁ এটার কথাই বলা হয়েছে, অর্থাৎ খুব ঝুঁকিপূর্ণ একটি জার্নি, এটাই সঠিক উত্তর। তারপর কি আছে 3 নম্বরে, জার্নি অফ এ বানানা র্যাফট, বানানা র্যাফটে করে বেহুলা গিয়েছিল লক্ষিন্দারের মৃত বডি নিয়ে, কিন্তু এটা সঠিক উত্তর না, কারণ হ্যাজার্ডাস জার্নি বলতে হাই রিস্ক আলা জার্নিকে বোঝাচ্ছে। তারপর 4 নম্বর কি আছে, এ জার্নি টুয়ার্ডস দ্য অ্যাবোড অফ গডস, গডের আবাসস্থলের দিকে জার্নি, হ্যাঁ সেই জার্নিকে বোঝাচ্ছে, কিন্তু সেই জার্নিটা কেমন ছিল সেটাকে মূলত বোঝাচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে এ জার্নি ফুল অফ হাই রিস্ক, এটি হবে সঠিক উত্তর। নাম্বার জি, মনসা গেভ ব্যাক ড্যাশ অনলি লক্ষিন্দার্স লাইফ, মনসা শুধু লক্ষিন্দারের লাইফ ফিরিয়ে দিয়েছিল, না চাঁদ সওদাগরস প্রপার্টি অর্থাৎ সম্পদকে ফিরিয়ে দিয়েছিল চাঁদ সওদাগরের? অনলি হার হাজব্যান্ডস ব্রাদার্স ইন লস লাইফ, তার হাজবেন্ডের ব্রাদার ইন ল অর্থাৎ তার ভাসুরদের জীবন ফেরত দিয়েছিল শুধু, না হার হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স ইন লস লাইফ, হ্যাঁ তার হাজবেন্ড এবং তার ভাসুরদের জীবন ফিরিয়ে দিয়েছিল মনসা। তাহলে 4 নম্বরটি হচ্ছে সঠিক উত্তর, আমরা প্যাসেজ থেকে সেটাই জানি। নাম্বার 8, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হেভেনলি ইজ নট ড্যাশ, হেভেনলি শব্দটির অ্যান্টোনিম নয় কোনটি? হেভেনলি হচ্ছে স্বর্গীয়, তাহলে হেভেনলির অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে পার্থিব কোনো কিছু, সেটা হলে অ্যান্টোনিম, কিন্তু অ্যান্টোনিম চাই নাই। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি মিলানোর জন্য। আর্থলি, আর্থলি হচ্ছে হেভেনলির অ্যান্টোনিম, অ্যান্টোনিম চাইনি, তার মানে এটা উত্তর হবে না। 2 নম্বর কি বলা আছে, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হচ্ছে পার্থিব বস্তুগত জিনিস, যেটা হেভেনলির অ্যান্টোনিম, এটাও চাইনি কারণ অ্যান্টোনিম চাওয়া হয়নি। তারপরে ডিভাইন, ডিভাইন হচ্ছে স্বর্গীয়, অ্যান্টোনিম এটা নয়, অর্থাৎ হেভেনলির অ্যান্টোনিম ডিভাইন নয়, এটা বরং সিনোনিম। হ্যাঁ অ্যান্টোনিম চাই নাই, তার মানে এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপরে ওয়ার্ল্ডলি, ওয়ার্ল্ডলি হচ্ছে হেভেনলির অ্যান্টোনিম, তাহলে ওয়ার্ল্ডলি, ম্যাটেরিয়াল, আর্থলি এইগুলো হচ্ছে হেভেনলির অ্যান্টোনিম। অ্যান্টোনিম নয় কোনটি সেটা চেয়েছে, তাহলে হেভেনলির অ্যান্টোনিম নয় হচ্ছে ডিভাইন, কারণ ডিভাইন হচ্ছে হেভেনলির সিনোনিম, এটা অ্যান্টোনিম নয়, সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর। বেহুলা ইজ এ লিজেন্ডারি ফোক হিরোইন অ্যান্ড ড্যাশ অফ মনসা মঙ্গল, আ মেডিভাল এপিক, বেহুলা হচ্ছে মধ্যযুগীয় কাব্য মনসা মঙ্গলের একজন কিংবদন্তি নায়িকা এবং মনসা মঙ্গলের ড্যাশ, তাহলে মনসা মঙ্গলের কি সেটা দেখে নেই। ওয়ান অফ দ্য সেকেন্ডারি ক্যারেক্টার্স, না এটা অবশ্যই সেকেন্ডারি ক্যারেক্টার না, কারণ এটা হচ্ছে মেইন ক্যারেক্টার। আর সুপার হিউম্যান ক্যারেক্টার, না এটার কথা বলা হয়নি প্যাসেজে। কমপ্লেক্স ক্যারেক্টার, না এই কমপ্লেক্স ক্যারেক্টারের কথাও প্যাসেজে বলা হয়নি। ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স, হ্যাঁ এটার কথা প্যাসেজে বলা হয়েছে, যে মনসা মঙ্গলের অন্যতম একটা চরিত্র হচ্ছে এই বেহুলা, তাহলে ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স, এটা হবে সঠিক উত্তর। আমরা একটু এগিয়ে যাই। তারপরে কি আছে যে নাম্বারে, বেহুলা ওয়াজ দ্য ডটার অফ ড্যাশ, বেহুলা ছিলেন ড্যাশের মেয়ে, তার মেয়ে আমরা জানি উজেনি নগরের সেভেনের মেয়ে,
আমরা একটু প্যাসেজ থেকে দেখে আসি। এখানে বলা আছে she was the daughter of সেভেন of উজানিনগর। তাহলে উজানিনগরের সেভেনের মেয়ে ছিল হচ্ছে বেহুলা। তাহলে এই 3 নম্বর উত্তরটি সঠিক হবে। আমরা চলে যাচ্ছি কে নম্বরে। The word devotee mentioned in the passage stands for dash। এই প্যাসেজে উল্লেখ করা ডিভোটি শব্দটি বলতে বোঝানো হয় বা বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে? ডিভোট থেকে এসেছে ডিভোটি, মানে যে খুব বেশি ভক্তি শ্রদ্ধা করে অর্থাৎ পূজা অর্চনাকারী। এ স্ট্রং বিলিভার ইন এ পার্টিকুলার রিলিজিয়ন অর গড। হ্যাঁ, বিশেষ কোনো ধর্ম অথবা দেব দেবীদের পূজা অর্চনাকারী বা বিশ্বাসকারী হচ্ছে ডিভোটি। এটা সঠিক উত্তর আছে। 2 নম্বরে কি আছে? সামওয়ান উইথ এ স্ট্রং বিলিভ ইন সামথিং। যে কোনো কিছুতে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, না সেটা আবার ডিভোটি হবে না। ধর্মে অথবা দেবদেবীদের প্রতি দৃঢ় বিশ্বাসকেই এই ডিভোটি বলা হয়। তারপর 3 নম্বর কি বলা আছে? পারসন ইন্টারেস্টেড ইন অ্যান্ড enthusiastic অ্যাবাউট সামওয়ান অর সামথিং। কোনো ব্যক্তি বিশেষ কোনো কিছুতে অথবা বিশেষ কারো প্রতি খুবই উৎসুক বা আগ্রহী, না সে আগ্রহ থাকা ভালো, সেটা ডিভোটির কাছাকাছি, কিন্তু বিশেষ করে ধর্মীয় কোনো কিছুর প্রতি একেবারে নিজেকে নিবেদিত করার যে মনোভাব, সেটাই হচ্ছে ডিভোশন। আর সেই ডিভোশন থেকে এসেছে ডিভোটি। ডিভোটি হলো ওই ব্যক্তিকে বোঝায়। তাহলে 3 নম্বর উত্তরটি হবে না। 4 নম্বর কি বলা আছে? পারসন হ্যাভিং ভেরি স্ট্রং লয়্যালটি। স্ট্রং লয়্যালটি থাকলে ডিভোটি হবে? হ্যাঁ, কিছুটা ডিভোটির সাথে মেলে, কিন্তু লয়্যালটি যে কোনো কিছুর প্রতি থাকতে পারে। কিন্তু এখানে বলা উচিত কোনো ধর্মের প্রতি বা দেবদেবীদের প্রতি বা এরকম কোনো কিছুর প্রতি যখন বিশাল ডিভোশন থাকে, সেই ব্যক্তিকে বলা হয় ডিভোটি। তাহলে 1 নম্বর উত্তরটি রাইট আছে। নাম্বার এল, চাঁদ সওদাগর ড্যাশ হ্যাড boasted that he was cleverer and stronger than মনসা। চাঁদ সওদাগর, এখানে ড্যাশের জায়গায় কি আছে? চাঁদ সওদাগরের কোনো কাহিনী, অতিরিক্ত তথ্য বা গুণাবলী কিছু বলা হতে পারে এখানে। চাঁদ সওদাগর কি করেছিলেন? মনসা মঙ্গলের চেয়ে সে বেশি চালাক এবং বেশি শক্তিশালী এরকম মনে করে গর্ব করেছিলেন। এখন চাঁদ সওদাগরের এখানে কি তথ্য হবে সেটা আমরা দেখি। এই ডিভোটি অফ মনসা, মনসার সে ডিভোটি ছিল না, তিনি ছিলেন শিবার ডিভোটি। এই যে পরে 3 নম্বরে বলা আছে ডিভোটি অফ শিবা, এটা সঠিক উত্তর হবে। তারপর আমরা বাকিগুলো দেখে আসি। এই ডিভোটি অফ লর্ড কৃষ্ণ, না লর্ড কৃষ্ণের কথা প্যাসেজে বলা হয়নি, এটা বাদ। এই ডিভোটি অফ গৌতম বুদ্ধ, না গৌতম বুদ্ধের কথাও বলা হয়নি প্যাসেজে। প্যাসেজে বলা আছে মনসা আর শিবার কথা। চাঁদ সওদাগর ছিলেন শিবার ভক্ত, তাহলে এই ডিভোটি অফ শিবা, চাঁদ সওদাগর ছিলেন শিবার ভক্ত, এটি হবে সঠিক উত্তর, অর্থাৎ 3 নম্বরেরটি। আমরা একটু উপরে উঠে নেই। নাম্বার এম, চাঁদ সওদাগর বিল্ট অ্যান আয়রন চেম্বার ফর হিজ ইয়ংগেস্ট সান বিলিভিং ইট ড্যাশ। চাঁদ সওদাগর তার ছোট ছেলে অর্থাৎ লক্ষিন্দারের জন্য একটা লোহার চেম্বার তৈরি করেছিলেন, এই কথা বিশ্বাস করে যে এটার মধ্যে কখনো কোনো কিছু প্রবেশ করতে পারবে না, এরকম বিশ্বাস করে এটা তৈরি করেছিলেন। দেখো তাহলে এখানে কি বলা আছে? টু বি ডিস্টার্বড বাই এনিওয়ান অর এনিথিং। যে কোনো কিছু দ্বারা বা কোনো ব্যক্তি দ্বারা ডিস্টার্বড হবে না, এই বিশ্বাসে নয়, এটা বাদ। টু বি কনকোয়ার্ড এনিহাউ, যে কোনো ভাবে এটা বিজয় করা যাবে, মানে ঢোকা যাবে না, এটাও হলো না। টু বি এন্টার্ড বাই ফোর্স, ফোর্স করে ঢোকা যাবে না, এটাও হলো না। টু বি ইমপ্রেগনেবল, এইটাই প্যাসেজে বলা আছে, অর্থাৎ দুর্ভেদ্য বা অপ্রবেশযোগ্য হিসেবে এটাকে বানিয়েছিলেন, অর্থাৎ তার চেম্বারটাকে। এই 4 নম্বরটি হবে সঠিক উত্তর। When did Monasha send a snake to beat লক্ষিন্দার? লক্ষিন্দারকে সাপে কাটার জন্য মনসা কখন একটি সাপ পাঠিয়েছিলেন? অন ওয়েডিং ডে, না ডেতে না নাইটে, অন ওয়েডিং নাইট, বিয়ের রাতে, এটাই সঠিক উত্তর। তারপর কি আছে? অন ওয়েডিং সেরেমনি, না এটাও হবে না। অন ওয়েডিং অ্যানিভার্সারি, না এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নম্বরটি, অন ওয়েডিং নাইট। এবার আমরা সামনে এগিয়ে যাই। দেখো, the phrase a minute hole mentioned in the passage indicate। মাইনিউট হোল বলতে আসলে কি বোঝানো হয়েছে যেটা প্যাসেজে বলা আছে? আসলে মাইনিউট হোলটা হচ্ছে সেই ক্ষুদ্র ছিদ্র যেটা দিয়ে সাপ প্রবেশ করেছিল। তাহলে থ্রু দ্য ওয়ে দ্য স্নেক এন্টার্ড, এই 1 নম্বরটি সঠিক উত্তর। তারপর কি বলা আছে? দ্য ওয়ে লেড টু লক্ষিন্দারস হাউস, লক্ষিন্দারের বাসার দিকের যে পথ, না এটা আবার একটু ভিন্ন রকম অর্থ হয়ে গেল, এটা হবে না। দ্য ওয়ে মনসা ওয়ান্টেড, যে পথটা মনসা চেয়েছিলেন, না এরকম কোনো কথা বলা নাই প্যাসেজে। দ্য ওয়ে চাঁদ সওদাগর নেগলেক্টেড, না এটাও বলা হয়নি। তাহলে যেই পথ দিয়ে মূলত সাপ ঢুকেছিল সেটি হচ্ছে ক্ষুদ্র একটি ছিদ্র বা মাইনিউট হোল, এই 1 নম্বরটি হবে সঠিক উত্তর। নাম্বার পি,
হোয়াট অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ডিড বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট? বেহুলা কোন জিনিসটাকে গ্রহণ করতে পারেনি এই প্যাসেজ অনুসারে? কোনটাকে? তার স্বামী যখন মারা গেল সাপের কামড়ে, তার এই স্বামীর মৃত্যুকে বেহুলা মেনে নিতে পারেনি। তাহলে ডেভোশন টু শিবা, শিবার প্রতি ভক্তি, না এটাকে মেনে নিতে পারে না, এটা হলো না। তারপর মনসাস ওয়ারশিপ, এটাও হলো না। ডেথ অফ হার ব্রাদার্স ইন ল, তার ভাসুরদের মৃত্যু, এটাও হলো না। ডেথ অফ হার হাজব্যান্ড, এটাই সঠিক উত্তর 4 নম্বরেরটি। তারপরে আছে কিউ নম্বরে কি? বেহুলা সেট আউট অন এ হ্যাজার্ডাস জার্নি টুয়ার্ডস দ্য অ্যাবোড অফ দ্য গডস ইন অর্ডার টু ড্যাশ। বেহুলা দেবদেবীদের আবাসস্থলের দিকে খুব ঝুঁকিপূর্ণ জার্নি শুরু করেছিলেন। ইন অর্ডার টু ড্যাশ, ড্যাশের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? তার স্বামীর জীবন ফেরত পাওয়ার উদ্দেশ্যে। গেট ব্যাক হার ফাদার ইন লস প্রপার্টি, তার শ্বশুরের সম্পত্তি ফেরত নিতে, না এটা না। সেভ লক্ষিন্দার্স লাইফ, লক্ষিন্দারের জীবন রক্ষা করতে, না রক্ষা করা না, সে তো মারাই গেছে, জ্যান্ত থাকলে সে রক্ষা করতে পারতো, এটাও হবে না। তারপরে রিস্টোর লক্ষিন্দার টু লাইফ, লক্ষিন্দারের জীবন ফেরত আনতে, অর্থাৎ সে মারা গেছে সে অবস্থা থেকে আবার জ্যান্ত করার জন্য। হ্যাঁ, এটাই সঠিক উত্তর 3 নম্বরটি। রিস্টোর হার ব্রাদার্স ইন লস টু লাইফ, তার যে ভাসুররা রয়েছে তাদের জীবন ফেরত আনতে, না। তাহলে 3 নম্বরটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ লক্ষিন্দারের জীবন মৃত্যু অবস্থা থেকে আবার ফেরত আনতে, এটাই সঠিক উত্তর। নাম্বার আর, দ্য ফ্রেজ ডেঞ্জার্স অ্যান্ড টেম্পটেশনস মেনশনড ইন দ্য প্যাসেজ রিফার্স টু, এই প্যাসেজে উল্লেখ করা বিপদ এবং লোভ বলতে আসলে কি বোঝানো হয়েছে? দেখি আমরা। কন্ডিশনস প্রিভেলেন্ট অন দ্য ওয়ে টু বেহুলাস ম্যারিজ, বেহুলার বিবাহের জন্য যে কন্ডিশন গুলো ছিল, না এটা হলো না। প্রবলেমস ফেসড বাই চাঁদ সওদাগর ইন ওয়ারশিপিং মনসা, মনসা পূজা করার জন্য চাঁদ সওদাগর যে প্রবলেম ফেস করেছিলেন, না এটাও হলো না। হ্যাজার্ডস ফেসড বাই লক্ষিন্দার অন হিজ ওয়ে টু হিজ হোম, লক্ষিন্দার তার বাসায় ফেরার জন্য যে হ্যাজার্ডস বা ঝুঁকি বা বিপদ ফেস করেছিলেন, না সেটাও না। নাম্বার 4 এ কি আছে? ডিফিকাল্টিস ফেসড বাই বেহুলা অন হার ওয়ে টু দ্য অ্যাবোড অফ দ্য গডস, বেহুলা তার হাজবেন্ড লক্ষিন্দারের দেহ নিয়ে যে দেবদেবীদের আবাসস্থলের দিকে যাত্রা শুরু করেছিলেন, সেখানের যে ঝুঁকিগুলো ছিল সেইগুলোকে বোঝানো হয়েছে ডেঞ্জার্স অ্যান্ড টেম্পটেশনস বলতে। তাহলে 4 নম্বরটি হবে সঠিক উত্তর। নাম্বার এস, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিস্টোর স্কার্সলি সিগনিফাইস, রিস্টোর মানে কিন্তু পুনরুদ্ধার করা বা আগের অবস্থা ফেরত আনা। এখন এই রিস্টোরের অ্যান্টোনিম কিন্তু চাই নাই। স্কার্সলি মানে হলো কদাচিৎ, না বললেই চলে এরকম। তার মানে রিস্টোরের অ্যান্টোনিম নয় বললেই চলে কোনটি? তার মানে রিস্টোরের অ্যান্টোনিম যেগুলো দেওয়া থাকবে তিনটা, সেগুলো হবে না, বরং রিস্টোরের সিনোনিম বা রিস্টোর মিনিং বলতে কি বোঝায় সেরকমটাই হবে সঠিক উত্তর। তাহলে রিস্টোর এর অ্যান্টোনিম কোনটা আমরা দেখে আসি। দেখুন এখানে রিস্টোর মানে হলো কোনো জিনিসকে আগের অবস্থা ফেরত আনা বা পুনরুদ্ধার করা এরকম। তাহলে অ্যাবলিশ মানে হলো রিস্টোরের অ্যান্টোনিম, ধ্বংস করে দেয়া। তাহলে এটা সঠিক উত্তর হবে না, যেহেতু এটা অ্যান্টোনিম হয়ে গেছে। তারপর অ্যানিহিলেট, ধ্বংস করা, এটাও রিস্টোরের অ্যান্টোনিম হয়ে গেছে। ডেমোলিশ, এটাও হচ্ছে রিস্টোরের অ্যান্টোনিম হয়ে গেছে, অর্থাৎ ধ্বংস করা। তাহলে রিস্টোরের অ্যান্টোনিম নয় কোনটি? কনকক্ট। কনকক্ট হচ্ছে কোনো কিছু নতুন ভাবে সৃষ্টি করা বা তৈরি করা বা আবিষ্কার করা। তাহলে কনকক্ট হচ্ছে রিস্টোরের অ্যান্টোনিম নয়, এটাই হবে তাহলে সঠিক উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এরকম আমরা অনেক টিউটোরিয়াল নিয়ে আগামীতে উপস্থিত হব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।